মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হলো আয়ু এবং সে একটি দেয়ালের মধ্যে পেইন্ট করছিল। ঠিক এ সময় আমরা দেখতে পাই একটি মেয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসছে। তার হাঁটার স্টাইল থেকে মনে হচ্ছিল সে হয়তো বা চোখে দেখতে পায় না। সে সময় ছাদে উঠে সরাসরি আত্মহত্যা করতে যায়। আয়ু যেহেতু এ সময় সেখানেই ছিল তাই সে বিষয়টি লক্ষ্য করে মেয়েটিকে বাঁচাতে যায়, কিন্তু মেয়েটি এ সময় তার সর্বোচ্চ চেষ্টা করে এবং সে বারবার সুসাইড করার জন্য যেতে থাকে। শেষমেশ সে আয়ুর শক্তির কাছে হার মানে এবং ছাদে বসে কান্না শুরু করে দেয়। সে সময় বলে, আমি এই জীবন থেকে বিরক্ত হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না। আয়ু সময় মেয়েটিকে বলতেও পারছিল না তুমি কেন সুসাইড করতে চাইছো। এর কারণ হলো আয়ু একজন বোবা ছিল এবং সে কথাই বলতে পারতো না। ঠিক এই সময় সেখানে ওই মেয়েটির টিচার চলে আসে এবং সে তাকে বলে, মিকা তুমি এসব কি করছো। যার কথা শুনে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম হলো মিকা। তার টিচারের সময় তাকে শান্ত করে ছাদ থেকে নিচে নিয়ে যায়। আয়ুর সময় দেখতে পায় মিকার একটি ছোট্ট বেল ছাদেই পড়ে আছে, তাই সে বেলটি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর কাজ শেষ করে আয়ু নিচে চলে আসে, যেখানে সে দেখতে পায় তার মাস্টার বসে বসে খাবার খাচ্ছে। তার মাস্টারের সময় তাকে বলে, আমার ফোনে হয়তো কোনো সমস্যা হয়েছে, তুমি কি একটু চেক করবে, এখানে কোনো গানই চলছে না। যার ফলে আয়ু তার মাস্টারের ফোনটি ঠিক করে এবং সেখানে গান বাজানোর সাথে সাথে মিকার ওই বেলটিও বাজায়। অন্যদিকে আমরা মিকাকে একটি পিয়ানো ক্লাসে দেখতে পাই। ক্লাস যখন শেষ হয় তখন তার কিছু ক্লাসমেট তার সাথে দেখা করতে আসে। তারাই সময় মিকাকে বলে, গতকাল তোমার কি হয়েছিল, আমরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু মিকা তাদের সাথে রুড ব্যবহার করে এবং তাদেরকে বলে, তোমাদের তো খুশি হওয়ার কথা, কারণ তোমাদের সব থেকে বড় কম্পিটিটর মারা যেত। পরের দিন আমরা মিকাকে একটি হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর তার চোখ পরীক্ষা করছিল। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিকা যখন একটি রোড ক্রস করছিল তখন একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপর থেকে সে চোখে দেখতে পায় না। বর্তমানে ডাক্তার তাকে বলছিল, তোমার চোখের অপারেশনটি তো সফল হয়েছে, কিন্তু তোমার দৃষ্টি ফিরে পেতে আরো কিছুদিন সময় লাগবে। এদিকে আমরা আয়ুকে দেখতে পাই যে তার কাজ শেষ করে প্রতিদিন রাতের বেলা জুডো প্র্যাকটিস করে এবং সে জুডোতে অনেকটাই এক্সপার্ট। প্র্যাকটিস শেষ করে সে তার বন্ধুদের সাথে একটি হোটেলে আড্ডা দিতে যায়। কিছুক্ষণ পর সেখানে কিছু গুন্ডা এসে একটি কাপলকে বিরক্ত করছিল। যে বিষয়টি দেখার পর আয়ু আর চুপ থাকতে পারে না এবং সে একজন গুন্ডাকে ধরে উল্টো করে ফেলে দেয়। গুন্ডারা এই সময় আয়ুর সাথে ফাইট করতেই যাবে, ঠিক এই সময় সেখানে পুলিশের গাড়ি আসে, যার ফলে তারা সকলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আয়ু তার কাজে যায়, যেখানে তার মাস্টার তাকে বলে, তুমি কি এই ময়লার গাড়িটি নিয়ে পিয়ানো হলের পাশে রেখে আসবে। যার ফলে আয়ু তার কথা মতো গাড়িটি নিয়ে পিয়ানো হলের পাশে যায়। এ সময় সে দেখতে পায় সেখানে ওই মেয়েটি আসছে যাকে সে গতকাল বাঁচিয়েছিল। মেয়েটি তার লাঠির সাহায্যে অনেক কষ্ট করে পিয়ানো হলের ভেতর প্রবেশ করে। সে এবার পিয়ানোর সামনে বসে তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পিয়ানো বাজানোর চেষ্টা করে, কিন্তু সে চোখে দেখতে না পারায় কোনো সুরই ঠিক মতো বাজাতে পারছিল না। এমন কিছু সময় আসে যখন আমরা একটা কাজ খুব মন দিয়ে করার চেষ্টা করি, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও কোনো একটা কারণে কাজটি সফল হয় না। ওই সময়টাতে আমাদের মনের অবস্থা যেমন হয় মিকারও ঠিক তেমনই লাগছিল। সে সময় তার অসহায়ত্বের কাছে হার মেনে চোখের পানি ছেড়ে দেয়। যে বিষয়গুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ু দেখছিল। মিকাই সময় কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে সেখানেই নিচে পড়ে যায়। তার এভাবে পড়ে যাওয়া দেখে আয়ু তাকে সাহায্য করার জন্য সেখানে আসে এবং সে মিকার লাঠিটি তার দিকে এগিয়ে দেয়। দরজা খোলার শব্দ পেয়ে মিকা তো ভয় পেয়ে যায় এবং সে ভাবে এখানে আবার কে এলো। আয়ু যেহেতু কথা বলতে পারে না তাই সে এ সময় মিকাকে কিছু বলতেও পারছিল না। কোনো সারা শব্দ না পেয়ে মিকা তার লাঠি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে আয়ু অবাক হয়ে মিকার চলে যাওয়া দেখছিল। রাতের বেলা আয়ু তার বন্ধুদের নিয়ে আবারও ঘুরতে বের হয়। এ সময় তার বন্ধুরা একটি দামি গাড়ি দেখতে পায়, যার ফলে তারা তো গাড়িটির সাথে ছবি তোলার জন্য যায়। কিন্তু এ সময় সেখানে গাড়িটির মালিক চলে আসে এবং সে তার বন্ধুদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আয়ুর বন্ধুরা তো ওই গাড়ির মালিকের সাথে মারামারি করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আয়ু তাদের কোনোভাবে বুঝিয়ে শান্ত করে এবং এই গাড়ির মালিকটিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মিকা যখন তার পিয়ানো ক্লাসে যাচ্ছিল তখন তার মা এবং দাদিমা তার সাথে যেতে চায়, কিন্তু মিকার সময় তাদের মানা করে এবং তাদের বলে আমি একাই যেতে পারবো। মিকার মানা করার পরও তার মা এবং তার দাদি চুপি চুপি তার পিছু করতে থাকে, কিন্তু মিকা তাদের আওয়াজ শুনে নেয় এবং তাদেরকে বলে আমাকে যে কোনো উপায়ে আমার পিয়ানিস্ট হওয়ার ড্রিম পুরো করতে হবে, তাই আমাকে আমার যুদ্ধটা নিজে থেকেই লড়তে দাও।
অন্যদিকে আমরা দেখতে পাই রাস্তার অপর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ু তাদের সমস্ত কথা শুনছিল। কিছুক্ষণ পর মিকা যখন তার ক্লাসে যাচ্ছিল তখন আমরা লক্ষ্য করি আয়ু তার পিছু পিছু যাচ্ছে। আয়ু তাকে না জানিয়ে তার সামনে আসা ছোট ছোট বিপদগুলো চুপি চুপি দূর করে দেয়। এভাবেই সে মিকাকে তার ক্লাসে আসা পর্যন্ত নানাভাবে সাহায্য করতে থাকে। মিকা যখন তার ক্লাসে প্রবেশ করবে তখন সে লক্ষ্য করে তার ক্লাসটি লক করা রয়েছে। ক্লাসরুমটি যেহেতু লক ছিল তাই মিকা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে আয়ু এসে লকটি খুলে দেয় এবং সে মিকা সেই ছোট্ট বেলটি বাজিয়ে আওয়াজ করতে থাকে। বেলটির আওয়াজ শোনার পর মিকা সেখানেই দাঁড়িয়ে যায় এবং প্রশ্ন করে তুমি কে। কিন্তু আয়ু মিকার এই কথাটির কোনো জবাব দিতে পারে না। এরপর মিকা ক্লাসরুমে গিয়ে নিজে নিজেই পিয়ানোর প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করা শেষ হলে মিকা ক্লাসরুম থেকে বাইরে বের হয় এবং অসাবধানতাবশত নিচে পড়ে যায়। যে বিষয়টি দেখার পর আয়ু তাকে সাহায্য করতে যায় এবং মিকাকে তার লাঠিটি ফিরিয়ে দেয়। মিকা সময় তাকে বলে তোমার কাছে যে বেলটি রয়েছে সেটি আমার। কথাটি শোনার পর আয়ু তাকে তার বেলটি ফিরিয়ে দিতে চায়, কিন্তু মিকা তাকে জানায় তুমি যদি চাও তাহলে বেলটি রাখতে পারো। এরপর মিকা তাকে আরো বলে তুমি কি পিয়ানো স্টুডেন্ট। কিন্তু আয়ু মিকার এই প্রশ্নেরও জবাব দিতে পারে না। আয়ুর থেকে কোনো জবাব না পেয়ে মিকা তাকে বলে তুমি কি আমার সাথে কথা বলতে চাও না। আয়ুর সময় মিকাকে তার ফোনের মাধ্যমে বলতেই যাচ্ছিল আমি আসলে কথা বলতে পারি না, কিন্তু তার আগেই মিকা তাকে জানায় তুমি আমার হাতে টাচ করেও জবাব দিতে পারো। তুমি যদি একবার টাচ করো তাহলে আমি বুঝবো তুমি হ্যাঁ বলছো, আর যদি তুমি দুইবার টাচ করো তাহলে আমি বুঝবো তুমি না বলছো। মিকা আবার প্রশ্ন করে তুমিও কি পিয়ানো স্টুডেন্ট। আয়ু মিকার হাত টাচ করার আগে দেখতে পায় তার হাতে অনেকটা ময়লা রয়েছে, যার ফলে সে একটি কলম দিয়ে মিকার হাতে একবার টাচ করে। এর মানে হলো মাইয়া ইমপ্রেস করার যোগ করে বেচারা মিথ্যা বলতেছে। এরপর মিকা আবারও বলে তুমি যেহেতু একজন পিয়ানো স্টুডেন্ট তাহলে কি তুমি প্রতি রবিবার আমার জন্য এই ক্লাসরুমের তালাটি খুলতে পারবে। আসলে আমি ছুটির দিনও নিজের মতো করে প্র্যাকটিস করতে চাই। যে কথাটির জবাবে আয়ু এবারও তার হাতে একবার টাচ করে। মিকা এবার আয়ুর থেকে তার নাম জানতে চায়, যার ফলে আয়ু কলমের মাধ্যমে মিকার হাতে তার নাম লিখতে থাকে। কিন্তু মিকা আয়ুর এমন কর্মকাণ্ডে হেসে দেয় এবং সে বলে মাফ করবে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি তোমার আঙুলের সাহায্যে নামটি লিখতে পারবে। এরপর আয়ু তার আঙুলের সাহায্যে মিকার হাতে তার নাম লিখে। মিকা এবার তাকে বলে ওকে আয়ু, তাহলে আগামী রবিবার আবারও আমাদের দেখা হচ্ছে। সেদিন কিন্তু তোমাকে অবশ্যই আমাকে পিয়ানো বাজিয়ে শোনাতে হবে। কথাটি শোনার পর আয়ু বেচারা তো হতাশায় ডুবে যায়। মিকা যখন বাড়ি পেয়েছিল তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার অনেক অসুবিধা হচ্ছিল, কারণ আজকে অন্য দিনের তুলনায় রাস্তার মধ্যে অনেক মানুষ রয়েছে, যার ফলে লাঠি নিয়ে হাঁটার সময় তার অনেক অসুবিধায় পড়তে হচ্ছিল। এরপর সে যখন রাস্তা পার হচ্ছিল তখন তার চোখের দৃষ্টি আপচা আপচা ফিরে আসে। হঠাৎ করে এমনটা হতে মিকার সেখানেই প্যানিক অ্যাটাক আসে এবং সে অনেকটাই ভয় পেয়ে যায়। এই সময় মিকা সেখানে তার সেই ছোট্ট বেলটির আওয়াজ শুনতে পায় এবং সে আস্তে আস্তে শান্ত হয়। আসলে বেলটি বাজিয়ে মিকার ভয় কিছুটা কমানোর চেষ্টা করছিল এবং তাকে বোঝাচ্ছিল তুমি একা নও, আমি তোমার সাইডে আছি। এরপর আমরা দেখতে পাই আয়ু সমস্ত রাস্তা মিকাকে বেল বাজিয়ে গাইড করার চেষ্টা করে। পরের সিনে আমরা সেদিনের ওই দামি গাড়িওয়ালা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো কিমোতো এবং সে একটি বড়লোক পরিবারের ছেলে। কিমোতোর পরিবারের সকলেরই মিউজিকের প্রতি আলাদা একটা প্রতিভা ছিল। পরের দিন আমাদের দেখানো হয় কিমোতো একটি মেয়েকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল। এর কারণ হলো তার পরিবারের সাথে সাথে সে নিজেও একজন ভালো পিয়ানিস্ট। মেয়েটির ক্লাস শেষ করে সে দেখতে পায় তার হাতে এখনো 1 ঘন্টা সময় রয়েছে, তাই সে হাঁটতে হাঁটতে মিকার সেই পিয়ানো ক্লাসের পাশে চলে আসে। ক্লাসের ভেতর একটি পিয়ানো দেখে কিমোতো সেটিকে বাজানো শুরু করে। তার এত সুন্দর পিয়ানো বাজাতে দেখে আয়ু অনেকটাই ইমপ্রেস হয়, যার ফলে কিমোতো যখন বাজানো শেষ করে তখন সে কিমোতোর জন্য অনেক হাততালি দেয়। যে বিষয়টি দেখার পর কিমোতো তাকে বলে তুমি আমার জন্য হাততালি কেন বাজাচ্ছ। আয়ু এবার তার সামনে আসে এবং তাকে লিখে জানায় তুমি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারবে। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি এর জন্য তোমাকে টাকাও দিতে পারি। সে সময় আয়ুকে বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কাছে 10 টাকাও হবে না, এবং সব থেকে বড় কথা হলো আমি অন্য কারোর জন্য পিয়ানো বাজাই না। রাতের বেলা কিমোতোকে একটি ক্যাসিনোতে দেখানো হয় যেখানে সে বাজিতে বারবার হেরে যাচ্ছিল, যার ফলে সে বিরক্ত হয়ে সেখানে অনেকটাই হট্টগোল করা শুরু করে। কিমোতোর হট্টগোলের আওয়াজ শুনে সেখানে ক্যাসিনোর গার্ড চলে আসে এবং সে কিমোতোকে সেখান থেকে বাইরে যেতে বলে, কিন্তু কিমোতো এ সময় ওই গার্ডকেই অপমান করা শুরু করে। এ সময় সেখানে ক্যাসিনোর ম্যানেজার চলে আসে এবং সে কিমোতোকে তার সাথে নিয়ে যায়।
সে এবার কিমোতোকে বলে, আমাদের কাছে তোমার 30 লাখ টাকার দেনা হয়ে গেছে, তুমি যতক্ষণ না দেনাটি শোধ করছো তুমি আমাদের এখানে গ্যামলিং করতে পারবে না। যে কথাটি শোনার পর কিমোতো অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। এরপর সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় আয়ু তার পিছু করতে করতে এখানেও চলে এসেছে। যাকে দেখার পর কিমোতো বলে, তুমি এখানেও চলে এসেছো? আয়ু এবার ফোনের সাহায্যে তাকে জানায়, দয়া করে রাজি হয়ে যাও। কিমোতো এবার বলে, আমি যদি রাজিও হই তাহলেও তুমি আমার ফিস অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু এরপরও যদি তুমি আমাকে হায়ার করতে চাও তাহলে আমি প্রতি সপ্তাহে 1 লাখ টাকা নেব। 1 লাখ টাকার কথা শুনে আয়ু অনেকটাই আপসেট হয়ে পড়ে, কারণ এতটা সে অ্যাফোর্ড করতে পারবে না। তাই সে কিমোতোকে আবারও রিকোয়েস্ট করে কিছু টাকা কম নেওয়ার জন্য। কিমোতো এবার বলে, যাক 50,000 দিয়ে দিও। 50,000-এর কথা শুনে তো আয়ু অনেকটাই হ্যাপি হয়। তো কথা মতো পরের রবিবার কিমোতো আয়ুর কাছে আসে। আয়ু এবার কিমোতোকে বলে, ক্লাসের ভেতরে মিকা রয়েছে, কিন্তু সাবধান, তুমি তার সামনে গিয়ে কোনো কথা বলবে না। এবার সে কিমোতোকে মিকার সেই বেল্টটি দেয় এবং তাকে ভেতরে যেতে বলে। কিমোতো এবার ভেতরে গিয়ে মিকার সেই ছোট্ট বেল্টটি বাজায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে আয়ু এখানে এসেছে। এরপর সে মিকার পাশে বসে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়, যার ফলে মিকা অনেকটা ইমপ্রেস হয়ে যায়। মিকাকে এতটা হ্যাপি দেখে আয়ু মনে মনে অনেক খুশি হয়। রাতের বেলা আয়ুকে তার বন্ধুদের সাথে দেখানো হয়, যেখানে সে বলে, আমার আরো একটি চাকরির প্রয়োজন। যে কথাটি শোনার পর তার বন্ধুরা স্বভাবতই অবাক হয়ে যায় এবং তাকে বলে, তুমি আরো একটি চাকরি দিয়ে কি করবে? এ সময় আর অন্য একটি বন্ধু বলে, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। যে কথাটি শোনার পর আয়ু এ সময় মুচকি মুচকি হাসে। তার এরকম ব্যবহার দেখে তার বন্ধুরাও বুঝে যায় আয়ুর সাথে আসলে কি হচ্ছে। এ সময় সেখানে আয়ুর মাস্টার আসে এবং সে তাকে বলে, আরো একটি জায়গায় পার্ট টাইম চাকরি রয়েছে, আমি চাইলে তোমাকে অ্যাপয়েন্ট করতে পারি। পরের দিন থেকে আয়ুকে আমরা প্রচুর কাজ করতে দেখি। সে সকালবেলা স্কুলে কাজ করে এবং রাত হতে না হতেই পার্ট টাইম কাজে যায়। সে সারাদিন প্রচুর পরিশ্রম করে প্রতি রবিবার কিমোতোকে হায়ার করে। কিমোতো যখন পিয়ানো বাজায় তখন মিকার মধ্যে যে আনন্দ দেখা যায়, এটি দেখেই আয়ুর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু তারপরও এতটা পরিশ্রম করার কারণে সে সারাদিন ঠিকমতো ঘুমাতেই পারে না, তাই তাকে মাঝে মাঝেই কাজের মধ্যে ঘুমাতে দেখা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিকা টেবিলের উপর মাথা রেখে খুব মনোযোগ দিয়ে পিয়ানো শুনছে। ঠিক এ সময় আমরা লক্ষ্য করি কিমোতো মিকার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এর মানে হলো সামনে কিছুটা ঝামেলা হতে চলেছে। পরের দিনেও কাজ করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তার হঠাৎ করে মনে পড়ে মিকা তো পিয়ানো ক্লাসে একা রয়েছে। কথাটি মনে পড়ার সাথে সাথে সে আর দেরি না করে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে। এদিকে আমরা দেখতে পাই মিকা পিয়ানো ক্লাসে বসে বসে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করছিল, কিন্তু সে চোখে দেখতে না পারায় সে বারবার ভুল করছিল। ঠিক এ সময় সেখানে কিমোতো আসে এবং সে মিকাকে পিয়ানো বাজাতে সাহায্য করে। মিকা অনেকদিন পর এত সুন্দর করে পিয়ানো বাজাতে পেরে অনেকটাই খুশি হয়। এদিকে আয়ু যখন পিয়ানো ক্লাসের সামনে আসে তখন সে মিকা এবং কিমোতোকে অনেকটাই হ্যাপি দেখতে পায়। যে বিষয়টি দেখার পর তার প্রচুর খারাপ লাগে এবং সে অনেকটা স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। সে তো মিকাকে হ্যাপি দেখতে চেয়েছিল, কিন্তু সেটা অবশ্যই কিমোতোর সাথে নয়। পরের সিনে আমরা ওর বন্ধুকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছিল। সে সময় তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি কি আজকে আয়ুকে দেখেছিলে? এ সময় তার গার্লফ্রেন্ড তাকে বলে, আমার তো মনে হচ্ছে আয়ু কোনো উশৃঙ্খল মেয়ের পাল্লায় পড়েছে। সে রাত দিন রোবটের মতো পরিশ্রম করে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। একটা মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই এত টাকার প্রয়োজন হয় না। যে কথাটি শোনার পর আয়ুর বন্ধু গার্লফ্রেন্ডের সাথে মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করে আয়ুকে খুঁজতে যায়। সে খুঁজতে খুঁজতে আয়ুর মাস্টারের নিকট আসে এবং তাকে আয়ুর ব্যাপারে জিজ্ঞেস করে। আয়ুর মাস্টারের সময় তাকে বলে, আয়ু এমন একটি স্বপ্ন দেখছে যেটি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তুমি যদি পারো তাহলে আয়ুকে সেই স্বপ্ন থেকে কোনোভাবে বের করে আনো। সে যদি এই স্বপ্নের পেছনে পড়ে থাকে তাহলে তার সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে যাবে। কথাগুলো শোনার পর আয়ুর বন্ধু আরো অনেকটা চিন্তিত হয়ে পড়ে। সে কিছুটা সামনে যেতেই সেদিনের ওই দামি গাড়িটিকে দেখতে পায় এবং এর কিছুক্ষণ পরে সে কিমোতো এবং আয়ুকেও লক্ষ্য করে। সে সময় দেখতে পায় আয়ু কিমোতোকে অনেকগুলো টাকা দিচ্ছে। যে বিষয়টি দেখার পর সে কনফার্ম হয় আয়ু নিশ্চয়ই বিপদে যাচ্ছে। এরপর সে চুপি চুপি কিমোতোর পিছু করে এবং সে দেখতে পায় সে একটি ক্যাসিনোতে প্রবেশ করছে। আয়ুর বন্ধু যখন ক্যাসিনোর ভেতর প্রবেশ করতেই যাবে তখনই সেখানে সেদিনের ওই গাছ চলে আসে যার সাথে কিমোতোর ফাইট হয়েছিল। এ সময় তাদের দুজনের মাঝে কিছু কথা হয় যা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে আমরা আয়ুকে দেখতে পাই যে মিকার ক্লাস শেষ হলে তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় মিকা একটি ছোট্ট পাবির আওয়াজ শুনতে পায়, যার ফলে সে কিছুক্ষণ ওই পাবির সাথে খেলা করে। পরের সিনে তাদের দুজনকে একটি পার্কে দেখানো হয় যেখানে মিকা আয়ুর হাত টাচ করে এবং সে বলে, তোমার এই হাত আমার জন্য সৃষ্টিকর্তার দেওয়া এটি সব থেকে বড় উপহার।
কারণ এই হাত আমাকে সবসময় সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কথাটি শোনার পর আয়ু কিছুটা ভাবুক হয়ে যায় এবং সে তার অতীতের কথা মনে করে। এ সময় আমাদের আয়ুর কিছু অতীতের কথা বলা হয়। আয়ুর পাস্টে আমরা দেখতে পাই আয়ু যখন কলেজে লেখাপড়া করত তখন তার গ্রুপ এবং অন্য একটি গ্রুপের মধ্যে কোনো একটি কারণে মারামারি লেগে যায়। তখন একটি ছেলে হঠাৎ করেই আয়ুর বন্ধুর উপর নাইফ দিয়ে আঘাত করে। আয়ুর সময় তার বন্ধুকে বাঁচাতে তার সামনে চলে আসে এবং আঘাতটি আয়ুর গলায় লাগে। এ সময় ওই ছেলেটি বলে, দেখো তোমরা সবাই, আমি আয়ুকে মেরে ফেলেছি, এখন তোমাদের পালা। কথাগুলো শোনার পর আয়ু প্রচুর রেগে যায় এবং সে ওই নাইফ দিয়ে ওই ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। কাউকে হত্যা করার অভিযোগে আয়ুকে অনেক দিন জেলে থাকতে হয়, কিন্তু তার গলায় আঘাত লাগার কারণে সে আর কোনোদিনও কথা বলতে পারে না। এই সমস্ত কিছু চিন্তা করে বর্তমানে আয়ু তার হাত দেখছিল, কারণ যে হাতকে মিকা সৃষ্টিকর্তার দেওয়া উপহার মনে করছে সেই হাত হলো আসলে একজন খুনির হাত। পরের দিন আয়ু তার প্রতিদিনের কাজ করতে করতে পিয়ানো হলে প্রবেশ করে। সে সময় লক্ষ্য করে তার আশেপাশে কোনো মানুষ নেই, যার ফলে সে একটু পিয়ানো বাজানোর ট্রাই করে, কিন্তু সে তো কোনোভাবে বুঝতেই পারছিল না এই জিনিসটা বাজায় কি করে। ঠিক এ সময় সেখানে কিমতো আসে, যার ফলে আয়ু কিমতোকে তার পাওনা টাকা পরিশোধ করে। কিমতো এই সময় আয়ুকে প্রশ্ন করে, তুমি মিকার জন্য এত কিছু কেন করছো? যার ফলে আয়ু তাকে জানায়, আমি মিকার স্বপ্নগুলো পূরণ করতে চাই। দৃষ্টি না থাকা সত্ত্বেও তার একটি স্বপ্ন আছে, কিন্তু আমার তো কোনো স্বপ্নই নেই, তাই আমি তার স্বপ্ন পূরণে তাকে কিছুটা সাহায্য করতে চাই। কিমতো এবার বলে, এক কাজ করলে কেমন হয়, তুমি মিকাকে নিয়ে আমার সাথে একদিন ড্রাইভে চলো। লং ড্রাইভে গিয়ে মিকার মন হয়তো আরো ভালো হয়ে যাবে। যে কথাটি শোনার পর আয়ু কিমতোকে তেমন কোনো জবাব দেয় না, যার ফলে কিমতো তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি মিকাকে এইসব ব্যাপারে কিছুই বলবো না। তোমার পরিবর্তে আমি যে পিয়ানো বাজাই এটি সবসময় সিগারেট থাকবে। তাছাড়া আমার টাকারও প্রয়োজন আছে, তাহলে আমি নিজের পায়ে নিজে কেন কুড়োল মারবো? এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা শুনে আয়ু এবার রাজি হয়ে যায়। পরের সিনে তাদের তিনজনকে কিমোতোর গাড়িতে করে লং ড্রাইভে যেতে দেখানো হয়, যেখানে কিমোতো বারবার গ্লাসের মাধ্যমে মিকার দিকেই দেখছিল। কিমোতোর এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি সেও হয়তো মিকাকে লাইক করতে শুরু করেছে। কিছুক্ষণ পর একটি লেকের ধারে মিকা এবং আয়ুকে বসে গল্প করতে দেখা যায়। ঠিক এ সময় সেখানে কিমতো আসে এবং সে তাদেরকে বলে, আমাদের উচিত একটু আশেপাশে ঘুরে দেখা। এখানে আয়ু মূলত মিকার কাছে কিমতোকে গাইড হিসেবে পরিচয় করিয়েছিল। পরের সিনে মিকা আয়ুর হাত ধরে তার পেছন পেছন চলছিল এবং একটি গান গুনগুনিয়ে গাচ্ছিল। যে গানটি শোনার পর কিমতো মিকার আওয়াজের কিছুটা প্রশংসা করে। অনেকদিন পর মুক্ত পরিবেশে এসে মিকা অনেকটাই স্বস্তি বোধ করছিল। মিকাকে এতটা স্বস্তিতে দেখে কিমতো এবং আয়ু দুজনেরই অনেকটা ভালো লাগছিল। কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে তারা পাশে একটি বাড়িতে চলে আসে, যেখানে একটি বোর্ডের মধ্যে লেখা ছিল, এই বাড়িটি যদি রেন্ট নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। কিমতোর সময় নাম্বারটিতে কল করলে কেউ রিসিভ করে না, যার ফলে আয়ু বোর্ডের একটি ছবি তোলে এবং কিমতোকে ইশারার মাধ্যমে বলে, আমি এই বোর্ডে লেখা ঠিকানায় গিয়ে বাড়িটির চাবি নিয়ে আসছি, তুমি একটু মিকার খেয়াল রেখো। আয়ুষ সেখান থেকে চলে যাওয়ার পর কিমতো বাড়িটির অন্য একটি দরজা চেক করে, যে দরজাটি খোলা ছিল। আসলে এটি কিমতোরই প্ল্যান ছিল, যাতে সে আয়ুকে দূরে পাঠাতে পারে। এরপর সে মিকাকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে, যেখানে মিকা কিমতোর থেকে আয়ুর ব্যাপারে জানতে চায়। মিকার সময় কিমতোকে বলে, আচ্ছা আয়ুকে তোমার সাথে কখনো কথা বলেছে? যার উত্তরে কিমতো তাকে জানায়, আমি তো জানিও না আয়ু আদৌ কথা বলতে পারে কিনা, কারণ সে যখনই আমার সাথে কথা বলেছে তখনই ফোনের মাধ্যমে বলেছে। যে কথাটি শোনার পর মিকা কিছুটা অবাক হয় এবং সে বলে, তাই নাকি? অন্যদিকে আমরা দেখতে পাই আয়ু সেই বোর্ডে লেখা ঠিকানায় চলে আসে, যেখানে নক করার পর একটি বৃদ্ধ মহিলা দরজা খোলে। আয়ু তাকে বোর্ডের ছবি দেখালে বৃদ্ধ মহিলাটি বুঝতে পারে আয়ু একজন গেস্ট, যার ফলে সে ওই ঘরটির চাবির জন্য চায়। অন্যদিকে আমরা কিমতোকে দেখতে পাই, যে মিকাকে বলছিল এই বাড়িতে একটি পিয়ানো আছে, এসো আমার সাথে চলো। এরপর সে মিকাকে নিয়ে সেই রুমটিতে যায় এবং সেখানে গিয়ে পিয়ানো বাজানো শুরু করে। পিয়ানো বাজানো শেষ হলে সে মিকাকে বলে, এটি সেই গানের আওয়াজ যেটি তুমি বাইরে গাচ্ছিলে। মিকা আবার তাকে বলে, তার মানে আমি ঠিক ছিলাম, আমার জন্য পিয়ানো আসলে তুমি বাজাও। কথাটি শোনার পর কিমতো কিছুটা অবাক হয় এবং সে তাকে বলে, তুমি কি এটি জানতে? জবাবে মিকা তাকে জানায়, আমি সেই প্রথম দিন থেকে বিষয়টি জানতাম, কিন্তু তুমি প্লিজ আয়ুকে এই ব্যাপারে কিছুই বলো না। যদি তুমি তাকে বলে দাও আমি এই বিষয়টি জানি, তাহলে সে অনেকটাই মন খারাপ করবে। যে কথাগুলো শোনার পর কিমতো আয়ুর ব্যাপারে মিকার কাছে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতে থাকে। সে সময় বলে, তুমি তো জানোই না আয়ু কতটা খারাপ ছেলে, তাছাড়া সে তো পিয়ানো স্টুডেন্টও নয়।
কিন্তু মিকা তাকে জানায়, আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকু জানি আয়ু হলো সৃষ্টিকর্তার দেওয়া আমার জন্য সব থেকে বড় উপহার। একদিন সে হঠাৎ করে আমার জীবনে এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এরপর থেকে যখন যখন আমার তার সাথে দেখা হয়েছে ঠিক তখনই আমি বেঁচে থাকার একটি নতুন শক্তি পেয়েছি। যে কথাগুলো শোনার পর কিমো তো অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ সে তো আয়ুর থেকে মিকাকে আলাদা করতে চেয়েছিল। কিরে ভাই, কেমন মানুষ তুই, যার থেকে টাকা নেস তার সাথেই বেইমানি? ঠিক এ সময় সেখানে আয়ু ওই মহিলাটিকে নিয়ে চলে আসে। কিমো তো যখন দেখতে পায় আয়ু ঘরের ভেতর আসছে তখন সে মিকার অনেকটা কাছাকাছি চলে যায়। মিকা বিষয়টি অনুভব করতে পেরে নিজের থেকে কিমোতোকে দূরে ঠেলে দেয়, কিন্তু আয়ু এ সময় ভুল বুঝতে পারে, যার ফলে সে অনেকটা আপসেট হয়ে সেখান থেকে চলে যায় এবং সে মিকার দেওয়া বেলটিও ফেলে দেয়। সেই ছোট্ট বেলটির আওয়াজ পেয়ে মিকা এ সময় বুঝতে পারে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। তাই সে আয়ুকে বোঝানোর জন্য তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু চোখে দেখতে না পারায় সে সিঁড়ি দিয়ে নামার সময় নিচে পড়ে যায় এবং বসে বসে অনেক কান্না করতে থাকে। ঠিক এ সময় কিমোতো আয়ুর ফেলে দেওয়া সেই ছোট্ট বেলটি খুঁজে পায়। এদিকে আয়ু ভিজতে ভিজতে রাস্তার উপর চলে আসে, যেখানে সে অনেকটাই দুঃখী ছিল। সে সময় বুঝতে পারে সে যে স্বপ্নটি দেখছিল সেটি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। সে এতটাই ইমোশনাল হয়েছিল যে সে রাস্তার উপর বসেই কান্না শুরু করে দেয়। পরের দিন আমরা দেখতে পাই আয়ু প্রতিদিনের মতোই আবারও তার কাজে ফিরেছে। সে মিকাদের স্কুলের মধ্যে পরিষ্কার কর্মীর কাজ করছিল। এদিকে মিকাও আজকে খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সে ছোট্ট বেলটির আওয়াজ শুনতে পায়, যেটি শোনার পর সে ভাবে আয়ু হয়তো তার সাথে দেখা করতে এসেছে। সে সময় দূর থেকেই আয়ুর কাছে ক্ষমা চাইতে থাকে এবং তার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। সে সময় বলে, আয়ু তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে তুমি যা ভাবছো সেদিন এমন কিছুই হয়নি, তাই তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না। কথাটি বলার সাথে সাথে সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে টাচ করে এবং সে বুঝে যায় এটি আয়ু নয়। কিমোতো এবার মিকার কাছে ক্ষমা চায় এবং সে বলে, সেদিনের জন্য আমি খুবই অনুতপ্ত, আমি সেদিন ওই কাজটি কেন করলাম তা আমি নিজেও জানি না। ঠিক এ সময় তারা লক্ষ্য করে তাদের পাশে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে কিছু মানুষ নেমে তাদেরকে জোর করে তুলে নিয়ে যায়। এদিকে আমরা এর বন্ধুকে দেখতে পাই যে তার সাথে দেখা করতে এসেছিল এবং সায়ুকে বলে, চলো আমরা ঘুরতে যাব, তোমাকে আর এখন থেকে অতিরিক্ত কাজ করার কোনো দরকার নেই, কারণ তুমি যার জন্য টাকা উপার্জন করতে আমি তার ব্যবস্থা করে এসেছি। কথাটি শোনার পর আয়ু কিছুটা অবাক হয় এবং সে তাকে বলে, তুমি কিমোতোর সাথে কি করেছো? যার উত্তরে তার বন্ধু জানায়, কিমোতোর সাথে অনেক আগেই ক্যাসিনোর গার্ডের ঝগড়া হয়েছিল, তাই আমি তাকে কিমোতোকে সাহায্য করার অফার দিয়েছিলাম, যার ফলে সে রাজিও হয়ে যায়। এর জন্য যদিও আমাকে তাকে কিছু টাকা দিতে হয়েছে, কিন্তু তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। আয়ু আবার অনেকটাই প্যানিক হয়ে যায় এবং সে তার বন্ধুকে বলে, তুমি সত্যটা না জেনে এগুলো কেন করেছো? কথাটি বলার পরে আয়ু তার বন্ধুর স্কুটি নিয়ে তখনই সেখান থেকে বের হয়ে যায়। এদিকে স্কুলে ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছিল, কারণ মিকার কিডন্যাপ হওয়ার বিষয়টা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের সমস্ত সন্দেহ আয়ুর দিকে যায়। ঠিক এ সময় তারা দেখতে পায় আয়ুর মতো দেখতে কেউ স্কুটি নিয়ে সেখান দিয়ে যাচ্ছে, যার ফলে তারা তাকে থামিয়ে দেয় এবং প্রশ্ন করে, তুমি কি আয়ু? ঠিক এ সময় পুলিশের কাছে আরো একটি তথ্য আসে এবং সেটি হলো আয়ু অনেক বছর আগে একটি মার্ডার করেছিল। যে কথাটি শোনার পর পুলিশ সহ আশেপাশের সকল মানুষ অনেকটাই শকড হয়ে যায়। যে তথ্যটি পাওয়ার পর পুলিশ তো সম্পূর্ণভাবে কনফার্ম হয় এই কাজটি আয়ু করেছে। ঠিক এ সময় আয়ুর মাস্টার এসে পুলিশদের কিছুটা ডাইভার্ট করার চেষ্টা করে, যার সুযোগ নিয়ে আয়ু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা একটি অন্ধকার করে মিকাকে দেখতে পাই যে অনেকটাই ভয় পেয়েছিল। এ সময় সেই ক্যাসিনোর গার্ড মিকার চুলে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকে। এদিকে আমরা কিমোতোকে দেখতে পাই যে অনেক মার খেয়ে পাটিতে পড়ে আছে। অন্যদিকে সেই গার্ড মিকার চুলের স্মেল নেয় এবং সে বলে, তোমার শ্যাম্পু মনে হয় অনেক দামি, আমাদের শ্যাম্পু থেকে তো এত সুন্দর স্মেল কোনোভাবেই আসে না। কথাগুলো সে এমন ভাবে বলছিল যেগুলো শোনার পর মিকা ভয়ে কাঁপতে থাকে। এরপর সেই গার্ড আস্তে আস্তে কিমোতোর দিকে এগিয়ে আসে এবং সে বলে, তুই সেদিন আমাকে গরিব বলেছিলি না? তুই কি জানিস আমি ছোটবেলায় এতটাই গরিব ছিলাম, আমার কাছে শ্যাম্পু কেনার টাকা ছিল না, আমি সবসময়ই ভীমবার দিয়ে চুল পরিষ্কার করতাম। কিমোতো এবার বলে, আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি মিকাকে এখান থেকে যেতে দাও, কারণ এই সমস্ত কিছুতে তার কোনোই দোষ নেই। কিন্তু সেই গার্ড কিমোতোর কোনো কথা শোনে না, উল্টো সে তাকে নিয়ে ময়লার মধ্যে ফেলে দেয়। সে সময় বলে, আমি শুনেছি তুই খুব ভালো পিয়ানো বাজাতে পারিস, কেমন হবে যদি আমি তোর হাত ভেঙে দেই? আসলে এই গার্ড কিমোতোর সাথে নিজের পার্সোনাল প্রতিশোধ নিচ্ছিল, কারণ কিমোতো ক্যাসিনোতে প্রায় সময় তাকে অনেক অপমান করত। এ সময় সে একটি রডের টুকরো নিয়ে কিমোতোর হাতের মধ্যে গেঁথে দেয়,
কিমুতোর আর্তনাদ শুনে মিকা তার সর্বশক্তি নিয়ে তাকে বাঁচাতে আসে, কিন্তু সেখানে তাকে একটি গুন্ডা তাকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। ঠিক এই সময় সেখানে আয়ু আসে এবং যাকে দেখে ক্যাসিনোর গার্ড অনেক খুশি হয়ে যায় এবং সে বলে, এসো, আমরা একই জায়গার মানুষ। এবং সেই জায়গাটি হলো, আমরা দুজনেই গরিব পরিবারের সন্তান এবং নিচু জাতির লোক। আয়ু যখন গার্ডের দিকে এগিয়ে যাচ্ছিল তখন একটি মোটা লোক তাকে বাধা দিতে আসে, কিন্তু আয়ু তাকে একটি মাত্র পাঞ্চ করে নক আউট করে দেয়। এরপর সেখানে থাকা আরো কিছু গুন্ডা আয়ুর সাথে ফাইট করতে আসে এবং আয়ু তাদের সাথে অনেক ভালোভাবে ফাইট করে। কিন্তু ঠিক এই মুহূর্তে ক্যাসিনোর গার্ড এসে আয়ুর সাথে অনেক ভালোভাবে ফাইট ব্যাক করছিল, যে বিষয়টি দেখার পর কিমুতো আয়ুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, যার ফলে ক্যাসিনোর গার্ড আয়ুকে ছেড়ে কিমুতোর সাথে ফাইট করা শুরু করে। সেই সময় কিমুতোকে একটি রড দিয়ে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক এই সময় আমাদের হিরোইনের মধ্যকার হিরোইন জেগে ওঠে। সে চোখে না দেখা সত্ত্বেও এক টুকরো রড নিয়ে কিমুতোকে সাহায্য করতে চায়, যার ফলে সে কিমোতোকে সাহায্য করার পরিবর্তে তাকে মৃত্যুর দিকে আরো এক ধাপ ধাক্কা দিয়ে দেয়। इसलिए कहता है जो काम आता नहीं उसे नहीं करना चाहिए पर हम तो समझते ही नहीं। সে যাই হোক, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিমোতোর অবস্থা অনেক আশঙ্কাজনক হয়ে যায়, যার ফলে তাকে তাড়াতাড়ি হসপিটালে শিফট করা হয়, কিন্তু সেখানেও তার অবস্থা অনেক খারাপ ছিল। এদিকে আমরা পুলিশের সাথে আয়ুকে দেখতে পাই, যেখানে পুলিশ আয়ুকে জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশের সময় আয়ুকে বলে, তুমি কিমোতোকে কিভাবে মেরেছো? যে কথাটি শোনার পর আয়ু একটি বেসবল ব্যাট নিয়ে তাদেরকে ডেমো দেখাতে থাকে। পুলিশ এবার আরো বলে, তুমি কিমোতোকে কি কারণে মেরেছো? যে কথাটির উত্তরে আয়ু তাদেরকে লিখে জানায়, কারণ আমি কিমোতোকে ঘৃণা করতাম। ঘৃণা করার কারণটি হলো তার কাছে সুখী থাকার মতো সবকিছু ছিল, কিন্তু আমার কাছে কিছুই নেই। পরের সিনে দেখানো হয় মিকা আয়ুর সাথে দেখা করতে জেলে আসে এবং সে তাকে বলে, তুমি এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী। তুমি সবাইকে সত্য কেন বলছো না? তুমি আমার অপরাধ কেন নিজে কাঁধে নিচ্ছ? তুমি আমার মতো একটা মেয়ের জন্য নিজের লাইফ কেন নষ্ট করছো? যে কথাগুলো বলার সময় মিকা প্রচুর কান্না করছিল, কিন্তু এর জবাবে আয়ু মিকাকে কোনো কিছুই বলতে পারে না এবং সে সেখান থেকে চুপচাপ চলে যায়। এর কিছুদিন পর মিকা তার মা এবং দাদিমার সাথে কোথাও একটা যাচ্ছিল। ঠিক এই সময় সেখানে দৌড়াতে দৌড়াতে আয়ুর বন্ধু আসে এবং সে মিকার সাথে কিছুক্ষণ কথা বলতে চায়। সেই সময় মিকাকে আয়ুর দেওয়া একটি চিঠি দেয় এবং সে বলে, এটি তোমাকে আয়ু দিতে বলেছে। সে এবার চিঠিটি মিকাকে পড়ে শোনায়, যেখানে বলেছিল, তুমি যেদিন আমার হাতকে ঈশ্বরে দেওয়া সব থেকে বড় উপহার বলেছিলে, সেদিন এই কথাটি আমার জন্য অনেক কিছু ছিল, কারণ এর অনেক আগেই আমার হাতে একটি অনেক বড় দাগ লেগে গেছে, যে দাগটি হয়তো আমি চাইলেও কোনোদিন মুছতে পারবো না। কিন্তু তুমি এই কথাটি বলে আমার বোঝা অনেকটা কম করে দিয়েছিলে, কিন্তু আমি যদি তোমার সাথে থাকি তাহলে এই বোঝা হয়তো বা তোমাকেও বইতে হবে। তাই আমি চাই তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও এবং বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাও। কথাগুলো শোনার পর মিকা কান্না শুরু করে দেয় এবং সায়ুর বন্ধুকে বলে, তুমি একবার, শুধুমাত্র একবার আমার সাথে আয়ুর দেখা করিয়ে দাও। কিন্তু সে মিকাকে বলে, আয়ু আর কখনোই তোমার সাথে দেখা করতে চায় না, কারণ তোমার পোশাক, তোমার খাওয়া দাওয়া, এমনকি তোমার চলাফেরাও আমাদের থেকে অনেক আলাদা। তুমি এমন একটা স্বপ্ন যাকে আমাদের মতো মানুষেরা কখনোই ছুঁতে পারবে না। কথাগুলো বলার পর আয়ুর বন্ধু সেখান থেকে চলে যায় এবং মিকা অনেকটা আপসেট হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এভাবেই অনেক দিন কেটে যায় এবং আমরা কিছুদিন পর কিমোতোকে দেখতে পাই, যে এখন একটি হসপিটালে ভর্তি ছিল। এ সময় তার সাথে দেখা করার জন্য মিকা আসে এবং সে কিমোতোর কাছে ক্ষমাও চায়। কিমোতো এবার তাকে বলে, আমি আয়ু এবং তোমার সাথে যা করেছি এর শাস্তি তোমাকে পেতেই হতো, এজন্য তোমাকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ আমি নিজেও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিমোতো এবার আরো বলে, আমি এখন থেকে তোমাকে পিয়ানো শেখাতে চাই, যাতে আমার পাপ কিছুটা কম হয়। এভাবেই দেখতে দেখতে অনেক বছর কেটে যায়, যেখানে আমরা দেখতে পাই মিকা একটি অনেক বড় পিয়ানিস্ট হয়েছে এবং তার চোখও আস্তে আস্তে ভালো হয়ে গেছে। সে আজকে তার জীবনের সব থেকে বড় শো করবে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। কিন্তু এত বড় একটি খুশির দিনেও মিকাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছিল। সে যখন তার শোটি শেষ করে তখন কিমোতো তার কাছে আসে এবং তাকে অভিনন্দন জানায়। মিকা সময় তাকে ধন্যবাদ জানায় এবং বলে, আমার এই সফলতার জন্য তুমি তোমার হাত এবং আয়ু তার সমস্ত জীবন স্যাক্রিফাইস করেছে। তোমাদের সাহায্য ব্যতীত হয়তো আমি আমার স্বপ্নকে কোনোদিন ছুঁতেও পারতাম না। কিমোতো এবার বলে, তুমি কি জানো, আমি শুরু থেকেই জানি আয়ু বর্তমানে কোথায় রয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত তোমাকে এই কথাটি কখনোই বলিনি, কারণ আমি ভয় পেতাম আমি হয়তো তোমাকে আবারও হারিয়ে ফেলবো। মানে মির্জাফরি কাকে বলে এর থেকে শেখা উচিত। কথাটি শোনার পর মিকা অনেকটাই রেগে যায় এবং সাথে সাথে আপসেটও হয়। সে সময় তার পাস্টের কথা মনে করে, যেখানে আমরা দেখতে পাই মিকা যখন কিমোতোকে হিট করেছিল
তখন সেখান থেকে সকল গুন্ডা পালিয়ে যায়। মিকা তো সময় বুঝতেই পারছিল না সে এবার কি করবে। ঠিক এই সময় তার কাছে আয়ু আসে। সে এবার তার বেল্টটি নিয়ে তাকে চুপ করাতে থাকে এবং সান্ত্বনা দেয়, তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। সে এবার ওই রডটি নিয়ে পরিষ্কার করা শুরু করে যাতে এখানে মিকার কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এরপর সে রডটি নিয়ে কিমুতোর সামনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না সেখানে পুলিশ আসে। এভাবেই সে মিকার সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। পরের সিনে আমরা একটি পোর্ট দেখতে পাই যেখানে অনেক ওয়ার্কার্স জাহাজের মধ্যে জিনিসপত্র লোড করছিল। ঠিক এই সময় সেখানে মিকা আসে এবং সকলকে আয়ুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এখানে থাকা কেউ আয়ুর ব্যাপারে কোনো কিছুই বলতে পারছিল না, যার ফলে মিকা জোরে জোরে সেখানে আয়ুর নাম ডাকতে থাকে। এদিকে আমরা দেখতে পাই আয়ু জাহাজের উপর পরিষ্কার কর্মীর কাজ করছিল। ঠিক এই সময় সেখানে একজন লোক এসে বলে, এখানকার কাজ শেষ হয়েছে, চলো আমরা নিচে যাই। ঠিক এই সময় আয়ু মিকার আওয়াজ শুনতে পায় এবং সে নিচে চলে আসে। এদিকে মিকার ডাকাডাকি শুনে সেখানে অনেক মানুষ একত্রিত হয়ে গিয়েছিল। তারা এই সময় বলছিল, আমাদের এখানে আয়ু নামের কেউ কাজ করে না, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মিকা তো সময় কারো কথাই শুনছিল না, সে তো আরো চিৎকার করে আয়ুকে ডাকছিল। এদিকে আমরা দেখতে পাই আয়ু একজনের পেছনে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। ঠিক এ সময় সেখানে থাকা একজন বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। যে কথাটি শোনার পর মিকা অনেকটা হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক এই সময় আয়ুর সামনে থাকা লোকটি আয়ুর দিকে তাকিয়ে বলে, আমি যদি ভুল না হই তোমার নামও তো আয়ু। যে কথাটি মিকা শুনতে পায় এবং সে দৌড়ে তার দিকে এগিয়ে আসে। আয়ুবের লোকটিকে মিথ্যে বলতে বলে, যার বলে লোকটি মিকাকে বলে, আমি তো এমনিই বলছিলাম। কথাটি শোনার পর মিকা আবারও সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে অন্যান্য ওয়ার্কার্সরাও নিজেদের কাজে যাওয়া শুরু করে। ঠিক এই সময় কারো ধাক্কা লেগে আয়ুর সাথে থাকা মিকার বেল্টটি নিচে পড়ে যায়। যে বেল্টটির আওয়াজ শুনে মিকা দৌড়ে সেখানে আসে এবং আয়ু নিজেকে আড়াল করে নেয়। মিকা যখন সেখানে বেল্টটি খুঁজছিল তখন আয়ু লক্ষ্য করে একটি ট্রাক মিকার দিকেই আসছে, যার ফলে সে মিকাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে। মিকা আবার বলে, আমি যদি ভুল না হই তুমি কি আয়ু? কথাটি শোনার পর আয়ু মিকার হাতের ওপর একবার টাচ করে। যে বিষয়টি দেখার পর মিকার সম্পূর্ণভাবে কনফার্ম হয় তার সামনে থাকা মানুষটি আয়ু। এ সময় তারা একে অপরকে প্রশান্তির দৃষ্টিতে দেখতে থাকে। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। যদিও মুভিটি শেষ করতে 2 মাস লাগছে, তারপরেও শেষ তো হয়েছে।